আমার বয়স 48-এর কাছাকাছি যখন প্রথম হিসাবটা করলাম, রিটায়ারমেন্টের জন্য কত টাকা জমিয়েছি? শূন্য। আক্ষরিক অর্থেই শূন্য। শুধু একটা প্রভিডেন্ট ফান্ড আর একটা এলআইসি পলিসি ছিল, কিন্তু আসলে কত রিটার্ন পাবো সেটা আমি নিজেও জানতাম না। খুব ভয় পেয়েছিলাম, কয়েকদিন ঘুমও কমে গিয়েছিল, কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। দেরি হয়ে গেছে ভেবে বসে থাকবো না, শুরু করব। আজ বলবো 50 বছর বয়সে কিভাবে রিটায়ারমেন্ট প্ল্যানিং শুরু করা যায়। শুরু করার আগে একটা জরুরি কথা, আমি কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই। এই ভিডিওতে যা বলছি সেগুলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং সাধারণ শিক্ষামূলক তথ্য। এটা ব্যক্তিগত ফিনান্সিয়াল, ট্যাক্স, ইনভেস্টমেন্ট বা ইন্স্যুরেন্স পরামর্শ নয়। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের পরিস্থিতি অনুযায়ী একজন যোগ্য সম্পন্ন পেশাদারের সঙ্গে কথা করবে। বিনিয়োগের আগে সরকারি বা অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ম ও তথ্য যাচাই করবে। এইটুকু বলে নিয়ে আসল কথায় আসি। সমস্যাটা কি জানো? 50 মানেই মাথার মধ্যে একটা অ্যালার্ম বেজে যায়, এই তো শেষ, আর তো সময় নেই। আমিও তাই ভাবতাম, কিন্তু আসলে এটা আবেগের সমস্যা না, এটা একটা হিসাবের সমস্যা। ধরো তুমি মাসে 10,000 টাকা সিপ দিতে রাখলে, ধরো গড়ে 12% বার্ষিক রিটার্ন হলো। 60 বছর বয়স পর্যন্ত 10 বছর চালালে হিসাব অনুযায়ী প্রায় 23 লক্ষ টাকার মতো হতে পারে। আর 65 বছর পর্যন্ত 15 বছর চালালে প্রায় 50 লক্ষ টাকার কাছাকাছি হতে পারে। কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে, এই 12% কোনো গ্যারেন্টি নয়, এটা শুধু একটি উদাহরণ। মার্কেট লিঙ্কড বিনিয়োগে লাভ ক্ষতি দুটোই হতে পারে। ট্যাক্স, ফি, মূল্যস্ফীতি এবং প্রকৃত রিটার্নের কারণে ফল আলাদা হবে। তাই শুধু অঙ্ক দেখে সিদ্ধান্ত নিও না। নিজের আয়, খরচ, বয়স, ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং ভবিষ্যতের প্রয়োজন দেখে পরিকল্পনা করো। কিন্তু শুধু সিপ করলেই হবে না, সেটাই এখন বলবো। প্রথমে একটা কথা পরিষ্কার করা দরকার, 1 কোটি টাকা হলেই রিটায়ারমেন্ট সম্ভব এটা সবার জন্য সত্যি নয়। তোমার প্রয়োজন নির্ভর করবে 3টি বিষয়ের উপর। 1, তোমার মাসিক খরচ। 2, রিটায়ারমেন্টের পর কত বছর টাকা লাগবে। 3, মূল্যস্ফীতি কত হবে। ধরো আজ তোমার মাসিক খরচ 40,000 টাকা, কিন্তু 10 বছর পরে একই জীবনযাত্রার জন্য আরো বেশি টাকা লাগতে পারে, কারণ বাজার দর বাড়বে। ধরো মূল্যস্ফীতি 6%, এটা শুধু উদাহরণ, বাস্তবে মূল্যস্ফীতি একরকম থাকবে না। এই হিসাব তোমার রিটায়ারমেন্ট বয়স এবং কত বছর বাঁচবে সব মিলিয়ে প্রয়োজনীয় কর্পাস 2.5 কোটি টাকার মতো হতে পারে। কিন্তু তোমার ক্ষেত্রে এই অঙ্ক একই হবে না। তাই কোনো ভিডিও দেখে সরাসরি একটা সংখ্যা ধরে নিও না, নিজের তথ্য দিয়ে হিসাব করো। আর প্রয়োজন হলে একজন ফিনান্সিয়াল প্ল্যানারের সাহায্য নাও। ভয় পাওয়ার আগে একটা কথা মনে রেখো, 50 বছর বয়সে শুরু করেও পরিকল্পনা করা যায়, শুধু তখন পরিকল্পনাটা আরো বাস্তবসম্মত হতে হবে। এখন প্রশ্ন, টাকাটা কোথায় রাখবে? 50 বছর বয়সে বিনিয়োগের কৌশল 25 বছর বয়সের মতো হতে পারে না। আমি 4টি অপশনের কথা বলবো, কিন্তু এগুলো কোনো ব্যক্তিগত সুপারিশ নয়। প্রতিটি স্কিমের যোগ্যতা, সুদের হার, লক ইন, ট্যাক্স এবং ঝুঁকি আলাদা। সিদ্ধান্ত নেওয়ার আগে অফিসিয়াল তথ্য যাচাই করবে। 1, SCSS, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, অর্থাৎ SCSS। সাধারণত নির্দিষ্ট বয়সের পর এই স্কিমের যোগ্যতা তৈরি হয়, কিছু বিশেষ ক্ষেত্রে আলাদা নিয়ম থাকতে পারে। সুদের হার সরকার সময় অনুযায়ী পরিবর্তন করতে পারে, তাই পুরনো ভিডিও বা পোস্ট দেখে হার ধরে নিও না। 2, NPS অর্থাৎ ন্যাশনাল পেনশন সিস্টেম। এখানে বাজার ভিত্তিক বিনিয়োগের অংশ থাকতে পারে, তাই রিটার্ন নিশ্চিত নয়। বয়স সীমা, টাকা তোলার নিয়ম, অ্যানুইটি এবং ট্যাক্স সবকিছু ভালোভাবে বুঝে তারপর সিদ্ধান্ত নেবে।
3 সিপ এবং এসডব্লিউপি। সিপের মাধ্যমে নিয়মিত টাকা বিনিয়োগ করা যায়। রিটায়ারমেন্টের পরে এসডব্লিউপি এর মাধ্যমে নির্দিষ্ট নিয়মে টাকা তোলার পরিকল্পনা করা যায়, কিন্তু এসডব্লিউপি কোনো নিশ্চিত মাসিক পেনশন নয়। বাজার কমে গেলে এবং বেশি টাকা তুলে নিলে মূলধন দ্রুত কমে যেতে পারে। 4 স্বাস্থ্য বীমা। চতুর্থ বিষয় স্বাস্থ্য বীমা। এটা বিনিয়োগ নয়, কিন্তু রিটায়ারমেন্ট প্ল্যানের খুব গুরুত্বপূর্ণ অংশ। 50-এর পর বড় চিকিৎসা খরচ তোমার সঞ্চয় অনেকটাই কমিয়ে দিতে পারে। তবে কোনো পলিসি নেওয়ার আগে ওয়েটিং পিরিয়ড, এক্সক্লুশন, কোপে, রুম রেন্ট লিমিট এবং ক্লেম টার্মস বুঝে নেবে। রিটায়ারমেন্ট প্ল্যানিং মানে শুধু টাকা জমিয়ে রাখা নয়, রিটায়ারমেন্টের পর টাকা আসবে কোথা থেকে সেটাও ভাবতে হবে। 3টি সম্ভাব্য পথ আছে। 1 সঞ্চয় থেকে পরিকল্পনাভাবে টাকা তোলা। 2 ভাড়া, সুদ, ডিভিডেন্ড বা অন্য কোনো আয়ের উৎস। 3 আংশিক কাজ, কিন্তু এগুলোর কোনোটাই সবসময় নিশ্চিত নয়। ভাড়া খালি থাকতে পারে, ডিভিডেন্ড কমতে পারে, ব্যবসায় ক্ষতি হতে পারে। তাই একটি আয়ের উৎসের ওপর পুরোপুরি নির্ভর না করাই ভালো। রিটায়ারমেন্ট মানে একেবারে কাজ বন্ধ করা নয়। তুমি কনসাল্টিং করতে পারো, শেখাতে পারো, নিজের অভিজ্ঞতা দিয়ে কিছু করতে পারো। রিটায়ারমেন্ট মানে আসলে স্বাধীনতা। প্রথম ভুল, বাচ্চাদের ভবিষ্যতের জন্য নিজের রিটায়ারমেন্ট পুরোপুরি ত্যাগ করা। আমি এটা করেছি। ছেলে মেয়ের পড়াশোনা, বিয়ে সব করতে গিয়ে নিজের জন্য কিছু রাখিনি। কিন্তু বাস্তবটা হলো শিক্ষার জন্য লোন পাওয়া যায়, রিটায়ারমেন্টের জন্য লোন পাওয়া যায় না। দ্বিতীয় ভুল, নিজের বাড়িকে পুরো রিটায়ারমেন্ট প্ল্যান ভেবে নেওয়া। বাড়ি থাকা খুব ভালো, কিন্তু বাড়ি থাকলেই মাসিক বাজার, ওষুধ এবং চিকিৎসা খরচ চলে না। তৃতীয় ভুল, বাড়ির সম্পদ থেকে ভবিষ্যৎ আয়ের সম্ভাবনা না ভাবা। কিছু ক্ষেত্রে রিভার্স মর্গেজের মতো অপশন থাকতে পারে, কিন্তু যোগ্যতা, ঋণের শর্ত, বয়স, ট্যাক্স এবং পরিবারের ভবিষ্যৎ পরিকল্পনা আগে বুঝতে হবে। কোনো একটি অপশন সবার জন্য সঠিক নয়। তাহলে আগামী 30 দিনে কি করবে? 5টি কাজ। 1 আজই বসে মাসিক খরচ লিখে ফেলো। 2 60 বা 65 বছর বয়সের পরে সম্ভাব্য খরচের একটা হিসাব করো। 3 তোমার স্বাস্থ্য বীমা থাকলে পলিসির শর্তগুলো রিভিউ করো, না থাকলে তাড়াহুড়ো করে নয়, যোগ্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে অপশন বোঝো। 4 এসআইপি, এনপিএস বা এসসিএসএস নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের ঝুঁকি, ট্যাক্স এবং যোগ্যতা যাচাই করো। 5 একজন যোগ্য ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে বসো, ফ্রি হোক বা পেড, কিন্তু তার যোগ্যতা বা রেজিস্ট্রেশন যাচাই করো। আমি যখন শুরু করেছিলাম প্রথম মাসে শুধু হিসাব করেছিলাম, তখন বুঝলাম ভয়টা অনেকটাই এসেছিল সংখ্যাগুলো না জানার কারণে। সংখ্যাগুলো জানার পর ভয় কমেছিল, পরিকল্পনা শুরু হয়েছিল। একটা কথা মনে রেখো, 50 বছর বয়স মানে শেষ নয়। এখনো অনেক বছর কাজ করার সময় আছে, আর তারপরেও জীবনের অনেক বছর আছে। জীবন খুব ছোট, কিন্তু আজ থেকে পরিকল্পনা শুরু করলে ভবিষ্যতের জীবনটা আরো স্বাধীনভাবে কাটানো সম্ভব। আমি 48-এ শুরু করেছিলাম, তুমিও পারবে। তোমার কি মনে হয়, তুমি কি রিটায়ারমেন্ট প্ল্যানিং শুরু করেছো? কোনো ভুল করেছো? কমেন্টে লেখো। এই ভিডিওটি শিক্ষামূলক তথ্যের জন্য। নিজের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার আগে যোগ্য পেশাদারের পরামর্শ নেবে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত ভিডিওর লিংক ডেসক্রিপশনে আছে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো।